এডিটর্স লিক্সে সবাইকে স্বাগতম। চলুন শুরুতে জেনে নেওয়া যাক আজকের এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম। কিছু দল পণ করেছে পিয়ার ছাড়া নির্বাচনে যাবে না, বলেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনার অডিওগুলো শুনলে বোঝা যায় তার এখনও প্রতিশোধ নেওয়ার ইচ্ছে আছে, বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না, বলেছেন এনসিপি নেতারা। এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন, প্রশ্ন করেছেন নীলা ইস্তাফিল। প্রতীকী মূল্যে নয়, পুরো দাম দিয়ে জমি কিনতে হবে সরকারি সংস্থাকে, বলেছেন অর্থ উপদেষ্টা। ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর। 29 জুলাই থেকে 8 আগস্ট ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন। 11 দিনের বিশেষ সতর্কতার নির্দেশনার বিষয়ে জানা নেই, বলেছেন আইজিপি। অন্তর্বর্তী সরকারের অধীনেই বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, চীনের রাষ্ট্রদূত। মেঘনা আলমের ল্যাপটপ মোবাইলে রাষ্ট্রবিরোধী কিছু আছে কিনা তদন্তের নির্দেশ। ফার্মগেটে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসির বাসে ধাক্কা। অনূর্ধ্ব 21 হকি দলের ক্যাম্পে ডাক পাওয়া 45 জনের মধ্যে 44 জনই হলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের। এশিয়ান কাপ চ্যাম্পিয়ন্স চীনের গ্রুপে বাংলাদেশ। এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শিরোনাম, যা অনলাইন পোর্টালগুলোতে প্রকাশিত হয়েছে এবং অনেকগুলোই হয়তো আগামীকালকের জাতীয় দৈনিকে এই শিরোনাম এবং আরও কিছু যোগ বিয়োগ করে প্রকাশিত হবে। আর যেটি বিষয় যে আজই আমেরিকার উদ্দেশ্যে যাওয়ার কথা বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের, সে বিষয়ে আসলে বলতে হয় যে বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক বাধা আরোপ করেছেন, যে যার কারণে বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রে একটি সংকটের আশঙ্কা সৃষ্টি হয়েছে, সেটি কাটিয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সকল মহলের, বিশেষ করে ব্যবসায়ী মহলের প্রত্যাশা, যারা যেন এই সংকটের মাধ্যমে যেন নতুন করে কর্মসংস্থানের উপর প্রভাব না পড়ে, এমন কোনো ব্যাপার না হয়, নতুন করে বাজার হারাতে না হয়, নতুন করে অর্ডার হারাতে না হয়, এবং নতুন করে অবশ্যই যেন কোনো প্রতিকূলতার কারণে তাদের শিল্পকে বন্ধ করে দিতে না হয়। এই বিষয়টি দেখবেন সরকার, এবং সরকার সেই উদ্যোগ নিয়েই এগিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত সুফল বয়ে আনতে পারবে বলে সবাই মনে করছে। আজ যে বিষয়টি আলোচিত সবচেয়ে বেশি হচ্ছে সেটি হলো যে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো চলে আসছিল, সে বিষয়ে কিন্তু এখন সরাসরি দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। আর এখন বলতে হবে তিনটি ভাগে বিভক্ত, যেহেতু আওয়ামী মতাদর্শী ফ্যাসিবাদীদের গ্রুপরা তারা নেই একটি অংশ, আর একটি অংশ এখন সরাসরি সরকার সমর্থিত বা মদতপুষ্ট হয়ে তারা কিন্তু পিয়ার পদ্ধতি চায়। আর বিএনপি সহ কিছু সংগঠন তারা পিয়ার পদ্ধতি মোটেই গ্রহণ করতে পারছেন এবং তারা কিন্তু জোর গর্বেই বলছেন, বীরদর্পেই বলছেন যে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন বানচাল করতে চায় একটি পক্ষ। এরকম বক্তব্য কিন্তু বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুখ থেকে এসেছে। আর সেই ব্যাপারে কিন্তু আবার এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে প্রতীকী জুলাই সনদের যে খসড়া দেওয়া হচ্ছে সেই খসড়া তারা মানবে না। তারা চায় পূর্ণাঙ্গ সনদ প্রকাশক এবং সেই সনদের মাধ্যমে আগামী সরকার পরিচালিত হবে এবং আগামী সরকার সেই নির্দেশনা অনুযায়ী এগিয়ে যাবে এবং জুলাইয়ে আহত নিহত সবার সঠিকভাবে মূল্যায়িত হবে সেই প্রত্যাশা তাদের। যদিও এরই মধ্যে কিন্তু জুলাই আহতদের পারিবারিক যে আবাসন ব্যবস্থা প্রকল্প নেওয়া হয়েছিল, সেই প্রকল্প কিন্তু অতিরিক্ত ব্যয় প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে গ্রহণ করেনি একনেক থেকে সেটিকে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে দেখা গেছে যে তারা যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবে একটি লিফটের দাম 12 লাখ টাকা, সেই লিফট 1,20,00,000 টাকা এবং এমন কিছু উপকরণ আছে যা ওই 45,000 টাকার বালিশ কাণ্ড যেটি ঘটেছিল আপনার রূপপুর পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেরকমই কিছু অনিয়মের প্রস্তাবনা থাকায় শেষ পর্যন্ত এই প্রস্তাব গ্রহণ করেনি একনেক কর্তৃপক্ষ। তারা এটিকে ফেরত দিয়েছে, তারা গ্রহণ না করে বলেছেন যে এটি পুনর্মূল্যায়ন দরকার এবং সংস্কার দরকার। যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে কিন্তু বড় ধরনের প্রক্রিয়া দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এখন প্রায় 2.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি ব্যয়ের কাছাকাছি যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে তো যে খরচের জায়গায় গেছেন সে জায়গাটাতে পরিকল্পনা মন্ত্রী বলেছেন এটি নিয়ে আসলে কেন আমাদের এই ঘাড়ের বোঝা কেন আমাদের থাকবে, যেটি গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত বা বিমানবন্দর পর্যন্ত এই যেখানে যানজট কমানোর বদলে যানজট বেড়ে যাচ্ছে এবং
ইউপাস লুপ না থাকে আরও বেশি সংকট তৈরি হচ্ছে, যে রাস্তা এ পারাপার নিয়ে পথচারীদের চলাচল নিয়ে নতুন সংকট রয়েছেন বলে তিনি মন্তব্য করেছেন, এবং এটি একটি আমাদের জন্য এক ধরনের বোঝাও হিসাবে মনে করছেন তিনি, এবং সে কারণে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে ইহালিয়া তিনি কি করিবেন, এরকম একটি মন্তব্য করেছেন। তবে যে বিষয়টি বলা দরকার, এর বিষয়ে ব্যয় ছিল মাত্র 1200 কোটি টাকা, তা কিন্তু বেড়ে প্রায় 6 থেকে 10,000 না 14,000 কোটি টাকাতে পৌঁছেছে। আর যেটি জানানো দরকার সেটি হলো যে মেট্রো রেলের যে প্রকল্পের কথা আমরা একটু আগে বলেছিলাম, সেটি আসলে মেট্রো রেলের প্রকল্পের বিষয়, যেটি মেট্রো রেলের সবগুলো একসাথে করলে তার প্রায় 2 লাখ কোটি টাকারও বেশি ব্যয় যাবে এই মেট্রো রেলের পেছনে। এটিকেও একটি বোঝা বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। তারা যে মন্তব্য করেছেন যে এত বড় ব্যয় দিয়ে নগরের মধ্যে অভ্যন্তরীণ এই পরিবহন ব্যবস্থা বা পরিবহন সেবাকে এগিয়ে নেওয়া আসলে কঠিন কাজ। এর জন্য আমাদের উচিত হবে ধাপে ধাপে সার্কুলার রোড, সার্কুলার ওয়ে, সার্কুলার নৌপথগুলোকে কার্যকর করা যায় কিনা সেগুলো করতে পারলে কিন্তু কম ব্যয়ে সাশ্রয়ী প্রকল্পেও যেরকম কম ব্যয় হবে, তেমনি যাতায়াতের ব্যয়ও মানুষের জন্য কম হবে বলে তারা মনে করছেন, এবং সেরকম উদ্যোগের কিন্তু কোনো সরকারের আমলে নিতে দেখা যায়নি। যদিও বিএনপির আমলে দেখা গিয়েছিল বহু আগে 2001-2 সালের দিকে, যে এটা সার্কুলার ট্রান্সপোর্ট নৌ বাস, মোটর বাস করা হয়েছিল, মোটর বাস ওয়াটার বাস করা হয়েছিল, প্রকল্প নেওয়া ছিল, বিভিন্ন জায়গায় টার্মিনাল পল্টন স্থাপন করা হয়েছিল, কিন্তু সেটিও সঠিক ব্যবহার না হয় শেষ পর্যন্ত খুব একটা কাজে আসে নাই। তবে এখন যে বিষয়টি জানা দরকার সেটি হলো যে আসলে রাজনৈতিক বিভেদের মতো বক্তব্য কিন্তু এখনও রয়ে গেছে। সেই বিভেদ বক্তব্য থেকে বেরিয়ে আসার উদ্যোগ কবে যে আসবে সে বিষয়টা এখনো বলা মুশকিল, কারণ এখন বড় দল ছোট দল কেউই আর পূর্ববর্তী বড় নেতাদের বা যারা বয়স্ক নেতৃত্বে আছেন বা জ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে সম্মান রেখে কেউ কথা বলছেন না, যেটি খুবই প্রশ্নবিদ্ধ এবং খুবই মানে সাধারণ মানুষের মনে এটি বিরূপ প্রতিক্রিয়া ফেলছে, এবং সাধারণ জনগণ এটিকে কোনোভাবে গ্রহণ করতে পারছে না। এ বিষয়ে নজর রেখে আসলে রাজনৈতিক নেতা যারা নতুন দল কিংবা পুরাতন দল যে দলেই হোক, যারা নবীন এবং প্রবীণ, তাদের মধ্যে সমন্বয়ের জন্য নবীনরা প্রবীণদেরকে যদি সম্মান রেখে কথা না বলেন, তাহলে প্রবীণরাও নবীনদের প্রতি স্নেহ যদি না করেন, তাহলে কিন্তু আমাদের দেশের মধ্যে যে বিভেদ, রাজনৈতিক বিভেদ, মতাদর্শের বিভেদ, রাজনৈতিক সংকট, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পাল্টা ব্যবস্থা নেওয়া, ঝগড়া এবং একে অপরের মধ্যে সংকট, পাল্টা প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিশোধ পরায়ণতা যেটাকে বলে, সেই ধরনের হলেও কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিকরের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। আর যেরকম আমাদের আইন উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনার অডিও বক্তব্যগুলো শুনলে মনে হয় তিনি এখনো প্রতিশোধ নিতে চান, প্রতিশোধ পরায়ণ আছেন। এই যে বক্তব্য বা শেখ হাসিনার বক্তব্য দিয়ে তিনি শেখ হাসিনা যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছেন, আবার তার পাল্টা যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, কিংবা এনসিপির মাধ্যমে যে শেখ মুজিব বা বঙ্গবন্ধু সম্পর্কে যে বক্তব্য দেওয়া হচ্ছে এবং তাকে যে অবমূল্যায়িত করা হচ্ছে, তাকে অসম্মান করা হচ্ছে, একইভাবে শেখ হাসিনাও যে সমস্ত কথাগুলো বলছেন সেগুলো যদি সবার মধ্যে যদি পাল্টা প্রতিক্রিয়া যদি তৈরি হতে থাকে, তাহলে কিন্তু প্রতিশোধের একটা প্রবণতা থেকেই যাবে, যা থেকে বেরিয়ে আসা খুবই দরকার। রাজনৈতিক বিভেদ, রাজনৈতিক আদর্শ পক্ষ বিপক্ষ থাকতেই পারে, তার মানে এই নয় যে একে অপরকে শায়েস্তা করা বা একে অপরকে অসম্মান করা, অথবা যার যার প্রাপ্য সম্মান সেই সম্মান থেকে তাকে ভূষিত না করা, সেটি কিন্তু একটি বাজে সংস্কৃতি সৃষ্টি করবে, যা শিষ্টাচার বহির্ভূত হয়ে যাবে। রাজনৈতিক শিষ্টাচারে যদি সুস্থ মানসিকতা না তৈরি করা যায়, তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা যে দেশকে সুন্দর সংস্করণভাবে রেখে যেতে চাই, সে দেশের সুন্দর পরিবেশও কিন্তু রেখে দেওয়া দুরূহ ব্যাপার হবে, কঠিন হয়ে দাঁড়াবে, কষ্টসাধ্য হবে। এবং রাজনৈতিক সরকারের বন্দোবস্ত নেবার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা যে দাবিগুলো করছি, সেগুলোর মধ্যেও যদি সমন্বয় তৈরি করা না যায়, সকলের চাওয়া পাওয়ার যদি একটি সমন্বয় করানো না যায়, ঐক্য কমিশন যদি বলি আমরা, কিংবা বিএনপি বলি বা জামাত বলি, কিংবা আওয়ামী লীগ বলি, কিংবা এনসিপি বলি, যারাই বলি, তারা যদি একে অপরকে সহমর্মী, সহ অবস্থান, সহ সম্মান যদি দেখাতে না পারি, তাহলে কিন্তু এই বিরূপ ব্যবস্থাটার মধ্যেই আমরা থেকে যাব। আমরা কিন্তু পাল্টা প্রতিশোধ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ব্যবস্থা, আবার আমরা চাঁদাবাজ, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা, আবার যারা আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা, এভাবে নিতে নিতে একে অপরের বিরুদ্ধে প্রতিশোধ, পাল্টা প্রতিশোধ, বিপ্লব, প্রতিবিপ্লব, পাল্টা বিপ্লব, এভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের যে বাধা সেটি তো আসবেই। একই সাথে রাজনৈতিক বন্দোবস্তের সরকার না আসলে যেমন আর্থিক
বিষয়গুলোকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, শিল্পগুলোকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, আর্থিক নীতিগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এই সমস্ত প্রতিকূলতার কারণে কিন্তু দেশ পিছিয়ে পড়বে এবং আমরা যতটুকু এগিয়েছি তার থেকে আরও পিছিয়ে যাব এবং আন্তর্জাতিকভাবেও আমরা অসম্মানিত হব এবং আমরা আমাদের নিজেদেরকে মূল্যায়িত করতে পারবো না। এই মূল্যায়িত করার প্রয়োজন আছে, একে অপরকে সম্মান করার প্রয়োজন আছে। আমরা যারা ভুল করছি সেই ভুলগুলো নিজেদের মধ্যে সংশোধন করে এগিয়ে নেবার প্রত্যয়ে আমাদেরকে এগোতে হবে। আমাদের যদি কিছু ভুল থেকে থাকে সে ভুলকে সংস্কারের মাধ্যমে সে ভুলকে পূর্ববর্তী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আমরা যদি কোনো ভুল করে ফেলি সেই ভুলের খেসারত কিন্তু আমাদেরকেই দিতে হবে। বাইরের কোনো রাষ্ট্রের নাগরিক এসে কিন্তু আমাদেরকে সেই খেসারত দেবে না, বরং তারা সুবিধা নিয়ে যাবে। যারা পাশ্চাত্য সভ্যতার দেশগুলো আমাদের কাছ থেকে সুবিধা নিতে চায়, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে সেই সুবিধা কিন্তু তারা নিয়েই যাবে। মাঝখান থেকে আমরা কিন্তু আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, আমরা আমাদের ঐক্য বিনষ্ট করে, আমরা আমাদের মধ্যে সহমর্মিতার অবস্থান থেকে তৈরি এসে আমরা আমাদের একে অপরের মধ্যে দেখে নেওয়া নিয়ে করে শিষ্টাচার পরিভূত কর্মকাণ্ড পরিচালনা করে আমরা আমাদেরকে মধ্যে বিভেদ তৈরি করে আমাদের দেশের মধ্যে একটা অশান্তি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে আমরা আমাদেরকে ক্ষতি করে ফেলবো। এই ক্ষতির হাত দায়ী কিন্তু আমরাই থাকবো। সেই কারণে আমাদের উচিত হবে সকল দল মত নির্বিশেষে আমাদের দেশকে প্রথমে সবার আগে দেশ চিন্তা করে এই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সকল দল মত নির্বিশেষে এগিয়ে যাওয়া উচিত। যদি কোনো দল অন্যায় করে থাকে, কোনো দলের নেতা অন্যায় করে থাকে, তাকে আমরা বিচারের আওতায় এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে আইনের শাসনকে প্রতিষ্ঠা করে আমরা যদি এগিয়ে নিতে পারি, সেটি হবে আমাদের সবচেয়ে বড় পাওয়া। কারণ দেশকে যদি আমরা প্রতিকূলতার মধ্যে ফেলে দিই, দেশকে যদি আমরা সুবিধাবাদীদের সুবিধা নেবার স্থান তৈরি করে ফেলি, তাহলে কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হব। আন্তর্জাতিকভাবে যেমন আমরা হেয় প্রতিপন্ন হব, তেমনি অভ্যন্তরীণভাবেও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হব। আঞ্চলিকভাবে তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আমরা পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক বিনষ্ট করে ফেলেছি। আমরা দূরবর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারিনি। আমরা আন্তর্জাতিকভাবে পাশ্চাত্য সভ্যতার দেশের সাথে শুল্ক বাধার মধ্যে পড়েছি। আমরা বিভিন্ন দেশ থেকে সঠিক সুবিধা নিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য করতে পারছি না। এই সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে উঠে আমাদেরকে সকল দল মতের ঊর্ধ্বে থেকে অর্থনীতিকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের শিল্পকে বাঁচাতে হবে, দেশের ব্যাংকিং খাতকে বাঁচাতে হবে। তবেই আমরা দেশকে সমৃদ্ধ করতে পারবো, সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এবং বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারলে আমাদের যারা নাগরিক আছে, আমাদের যারা নেতা আছি, সবাই সমৃদ্ধ হব। আমাদের দেশ যদি না থাকে, আমাদের এই নেতা থেকে কোনো লাভ হবে না। আমাদের দেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, এই নেতাদেরই দায় ঘাড়ে এসে পড়বে। সেই কারণে উচিত হবে নেতৃত্বে আমরা যেই থাকি না কেন, সত্যিকার অর্থে জনবান্ধব জনকল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। সেই রকম দায়িত্ব নিয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে, সেই প্রত্যাশা যেমন আমাদের, তেমনি যারা রাজনৈতিক দলের নেতারা রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দিচ্ছেন, তারাও এমন কোনো পরিবেশ সৃষ্টি করবেন না যে পরিবেশ সৃষ্টির কারণে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, দেশের মধ্যে অরাজনৈতিক প্রতিপক্ষ যেন সুবিধা নিতে না পারে, যেন পাশ্চাত্য সভ্যতার দেশগুলো আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বাদিয়ে দিয়ে তারা সুবিধা নিতে না পারে, যেমন আমাদের আঞ্চলিক রাষ্ট্রীয় দেশগুলো যেন কোনো সুবিধা নিতে না পারে। আমরা আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করব, দেশকে এগিয়ে নেব, দেশের অর্থনীতিকে এগিয়ে নেব, সকল আর্থিক প্রতিকূলতার জায়গাগুলোকে কাটিয়ে উঠব, সংকট দূর করব, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী এদেরকে প্রতিহত করে দেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করব। সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।